আসলে নো রিস্ক নো গেইন, আমরা সবাই জানি শব্দটা। তো সেক্ষেত্রে বলবো, শাকিব খানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি তাকে অনেক ভালোবাসি মন থেকে। তবে সে চলচ্চিত্রে রাজত্ব করছে। শোনেন, আমাদের মান্না ভাইও কিন্তু একসময় রাজত্ব করেছিলেন। আমি চলচ্চিত্রে এসে মান্না ভাইকে দেখেছি, আমার সুযোগ হয়েছে। অনেকেই, সালমান শাহ কিন্তু একসময় রাজত্ব করেছিলেন। তো আমাদের আজকের শাকিব খান, সে একদিনে আজকের এই শাকিব খান তৈরি হয়নি। তিলে তিলে কিন্তু সে তারকা পর্যায়ে চলে গিয়েছে। তার কাছ থেকে আমাদের নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। কেউ যদি তাকে হিংসা করে, তাকে কঠিন প্রতিপক্ষ মনে করে, তাহলে সেটা সে ভুল করছে। আমি বলবো যে আজকের শাকিব খানের জায়গায় আমি যাওয়ার স্বপ্ন দেখি। আমিও চাই যে তার দোয়া, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে আমিও একটা সময় শাকিব খানের মতো কোনো স্টার হই। এই স্বপ্নটাকে বুকে ধরে আমি কারোর সঙ্গে কম্পিটিশনে আসিনি। যত ডিফিকাল্টি হোক, মানুষ সঠিক পন্থায় কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই তার সকল সহযোগিতা করে থাকেন। আর আমি সেই সৎ সাহস, সৎ উদ্দীপনা নিয়েই আমি চলচ্চিত্রে আছি, থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও একসময় কিং খান হব, এটাই আমার স্বপ্ন। আমি সবসময় মনে করি যে আমার দুটো মা, সেটার হচ্ছে, একটি হচ্ছে আমাকে যে গর্ভে ধারণ করেছিলেন, আরেকটি মা হচ্ছে সিনেমা। মানে আমি মায়ের চোখে দেখি আমি আমার এই সিনেমা জগৎটাকে। আহ, আমি অনেক জায়গায় অনেককে বলে বলে থাকি যে আমরা তিনটা জগৎ মিশ্র করে আমাদের চলতে হয়। একটা হচ্ছে এহ জগৎ, আর একটা হচ্ছে পরজগৎ, আর একটা হচ্ছে চিত্র জগৎ। তার মানে আমরা জেনারেল পিপল যেমন, তার থেকে কিছুটা আলাদা। এজন্যই একটু ফ্যাশনেবল। এভাবে ফিটফাট হয়ে আসার একটাই কারণ, কারণ আমি সুদূর বাগেরহাট মোরেলগঞ্জ থানা থেকে আমি 2005 সালে চলচ্চিত্রকে ভালোবেসে ঢাকায় ছুটে এসেছিলাম। সেখানে মা বাবার স্নেহ, মমতা, ভালোবাসা, গ্রামবাসীর স্নেহ, মমতা, ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, কোনো কিছুই আমাকে আটকে রাখতে পেরেছিল না। আমি আমি একজন সৈনিক, আমি যোদ্ধা। আর হিরো ক্যাটাগরির বাহিরে কোনো অভিনয় করার কোনো ইচ্ছা আমার কোনো দিনই ছিল না। সেজন্য আমাকে এই সময়টুকু অপেক্ষা করতে হয়েছে, আমাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের একজন প্রয়াত পরিচালক মোহাম্মদ হান্নান ভাই ছিলেন, যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন যখন, আজকে উনি দুনিয়াতে নেই। আমার মনে আছে যে আমি একজন লোকের মাধ্যমে মিরপুর শেওড়াপাড়ায় ওনার বাসায় গিয়ে, সময়টা 11টার দিকে সকাল, আমি দু হাত দিয়ে ওনার দু পা জড়িয়ে ধরে বসেছিলাম। তো উনি তো অবাক যে একটা ছেলে আসছে, বসবে, কথা বলবে। বাবা বাবা তুমি পা ছাড়ো। ভদ্রলোক পান খেতেন, আপনারা অনেকেই জানেন। বাবা তুমি বসো, আমাকে উঠায় বসালেন। তারপরে হচ্ছে আমার গল্পগুলি সে শুনলেন। শোনার পরে আমাকে বলল যে দেখো, তুমি হিরো হতে চাও, তোমার গুড লুকিং, হাইট সব কিছু ভালো, তোমার কথা বলার ঢং, হাঁটা চলার ঢং সব কিছুই ভালো, বাট তোমাকে নায়ক হিসাবে যে আমরা একটা সিনেমা বানাবো, তোমার সেই পারফেক্ট এজটা এখনো আসেনি। তার মানে তুমি যদি তোমার নিজেকে ধরে রাখতে পারো, তাহলে এই চলচ্চিত্র তোমার জন্য অপেক্ষা করবে। আমি তোমাকে দোয়া করে দিলাম। তা আমাকে জিজ্ঞেস করুন তোমার নাম কি? তা আমি বললাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কিছুক্ষণ চুপ করে দেখে বললো, তোমার নামটা একটু সিনেমাটিক করতে হবে। আমি তো বুঝি না অতটা। সঙ্গে যে মঞ্জু ভাই ছিল, উনি তারা শিকো নাম শুনেছেন, তারা শিকো স্যারের সহকারী ছিলেন, যার মাধ্যমে আমি ওনার ওখানে, মানে হান্নান ভাইয়ের বাসায় গিয়েছিলাম। উনি আবার বললো যে স্যার তাহলে আপনি ওর নামটা করে দেন। তো তখন আমাদের নীরব ভাইয়া, ইমন ভাইয়া আবার মার্কেটে রাজত্ব করছে মোটামুটি। তো ওদের নামের সঙ্গে মিল রেখে আমার নামটা উনি জীবন রেখে দেয়।
আর সেই থেকে আমি জীবন চৌধুরী নামটাকেই আরেকটা অ্যাডভাইস উনি আমাকে করেছিলেন যে তোমাকে হিরো বলেই ডাকি, যেহেতু তুমি হিরোই হবে। পান খাচ্ছে, হাঁটছে আর বলছে, বললো যে একটা জিনিস মনে রাখবে, তুমি কোথায় থাকছো, কোথায় ঘুমাচ্ছ, কি খাচ্ছ, সেটা বিষয় না। তুমি যেহেতু হিরো হবে, তুমি যখন দরজা থেকে বাহিরে পা রাখবে তখনই তোমাকে মাথায় রাখতে হবে তুমি হিরো। তোমার হেয়ার স্টাইল, তোমার বাচনভঙ্গি, তোমার ড্রেস আপ অলওয়েজ হিরো মতো থাকতে হবে। আর আমি ওনার সে আদর্শ নিয়েই কিন্তু নিজেকে উপস্থাপনা করার চেষ্টা করি। তাহলে অ্যান্সার পেয়েছেন?